তো এই পর্বে আমরা শিখব 16 এর এতে ফ্রোবেনিয়াস পদ্ধতিতে সমাধান এক। দেখেন, ফ্রোবেনিয়াস পদ্ধতিতে সমাধানের জন্য আমাদের একটা অ্যালগরিদম আছে। এই অ্যালগরিদমটা একটু মনে রাখতে হবে আমাদের। অ্যালগরিদমটা কি? প্রথমে আপনার এখানে দ্বিতীয় ক্রমের রৈখিক অন্তরক সমীকরণ থাকলো। তো এই সমীকরণের সমাধানটা আমরা ধরে নিব। প্রথমে সমাধানটা কি ধরে নিব? ধরে নিব y equals to summation of m equals to 0 থেকে infinity cm x to the power r plus m, যেখানে c naught is not equal 0। এটা আমরা ধরে নিব সমাধান। এরপরে আমার এটা যেহেতু দ্বিতীয় ক্রমের রৈখিক অন্তরক সমীকরণ, তাহলে এখানে কি দুইবার অন্তরীকরণ আছে y এর, এবং একবারের অন্তরীকরণও থাকবে, বুঝছি, এবং y ও থাকবে। অর্থাৎ আমরা আদর্শটার কথাই চিন্তা করি। যেমন আদর্শটা ছিল হচ্ছে d স্কয়ার y বাই dx স্কয়ার, এদিকে হচ্ছে তোমার p অফ x, তাই না? এখানে ছিল হচ্ছে প্লাস q অফ x dy বাই dx প্লাস r অফ x y ইকুয়ালস টু 0। তো এখানে এই যে দ্বিতীয় ক্রমের রৈখিক অন্তরক সমীকরণটাই y আছে, দেখেন y আছে, y এর একবার অন্তরীকরণ আছে, y এর দুইবার অন্তরীকরণ আছে। তো আমরা প্রথম কাজ হচ্ছে সমীকরণটা থাকবে, সমীকরণের পরে আমাদের কাজ হচ্ছে এই সমাধানটা ধরে নেওয়া। এই সমাধানটাকে এই সমীকরণে যদি আমি বসাই, y এর জায়গায় বসাতে পারবো এটা, কিন্তু y প্রাইমের জায়গায় বসাতে হলে আগে এটাকে অন্তরীকরণ করে নিতে হবে। দ্যাটস আমরা এটাকে একবার অন্তরীকরণ করে নিব। আবার এই যে y2 আছে, সেটার জন্য আবার এটাকে আরেকবার অন্তরীকরণ করে নিব। তাহলে এটার এই একবার অন্তরীকরণ এবং সে নিজে এবং দুইবার অন্তরীকরণ, এগুলো বের করে এই মেইন সমীকরণ যেটা আমার দেওয়া থাকবে উপরে, এটার মধ্যে বসায় দেব। বুঝতে পারছি? তো বসায় দেওয়ার পরে এটা একটা অবেদ হবে। তো সেই অবেদে x এর সর্বনিম্ন ঘাত, x এর সর্বনিম্ন ঘাত অর্থাৎ এই যে এই y কে একবার অন্তরীকরণ দুইবার অন্তরীকরণ করে y এর মানগুলো অর্থাৎ একবার অন্তরীকরণ দুইবার অন্তরীকরণ মানগুলো যখন এটাতে বসাবো, তখন যে সমীকরণটা পাবো এটা একটা অবেদ। তো এই অবেদের x এর সর্বনিম্ন ঘাতটা এখান থেকে নিব। x এর সর্বনিম্ন ঘাতের সহগ, x এর সর্বনিম্ন ঘাতের x মিনিমাম, x এর ঘাত যেখানে মিনিমাম তার সহগ এই যে এটা, এই সহগটা সমান, সহগটাকে আমরা সমান 0 লিখব। তাহলে x এর মিনিমাম ঘাত এই যে এখানে সমীকরণের মধ্যে y ড্যাশ y ডাবল ড্যাশ এবং y এর মান বসানোর পরে যেই সমীকরণটা পাবো, সেখান থেকে x এর সর্বনিম্ন ঘাত সমান 0 লিখলে আমরা পাবো হচ্ছে নির্দেশক সমীকরণ। এখন এই নির্দেশক সমীকরণটা একটা দ্বিঘাত সমীকরণ হবে। কার? r এর দ্বিঘাত সমীকরণ। এই যে r এর দ্বিঘাত সমীকরণ হবে। তো ওই r এর দ্বিঘাত সমীকরণ সমাধান করলে নির্দেশক মূল আসবে দুইটা। ওই যে দুইটা নির্দেশক মূল আসবে, সেই দুটো নির্দেশক মূলের জন্য অর্থাৎ r এর দুটো ভিন্ন ভিন্ন মানের জন্য এই সমাধানটা হবে দুইটা ভিন্ন ভিন্ন স্বাধীন সমাধান। তো ওই দুইটা সমাধানকে যোগ করলেই আমরা পাবো হচ্ছে সাধারণ সমাধান। বুঝতে পারছি? তাহলে ওই স্বাধীন সমাধানগুলো বের করার জন্য আমাদের ওই দিক দিয়ে আরেকটা কাজ করতে হবে, যেটা নাম হচ্ছে রেকারেন্স ফর্মুলা তথা আবর্ত সূত্র। তা আমরা এখন পর্যায়ক্রমে পুরো ব্যাপারটাকে এক নজরে করব। হ্যাঁ, তো আমি এই চ্যাপ্টারের শুধুমাত্র এই অঙ্কটাই অর্থাৎ এই 16.1 এর ম্যাথগুলোই, একের ম্যাথ বলতে আমি একটা ম্যাথই শুধুমাত্র ইন্টারেক্টিভ বোর্ডে করাবো, আর পরবর্তী ম্যাথগুলো তোমরা অবশ্যই আমি খাতা কলমে করে দিয়ে দিব। বাট এই ম্যাথটা আমি বিস্তারিত বুঝিয়ে বুঝিয়ে একবারে পুরো ম্যাথটা করবো ইনশাল্লাহ। যে কোনো পেইড কোর্সের জন্য যোগাযোগ করুন। তো এখন আমরা আশা করি বুঝতে পারছি কি করতে চাইতেছি। আমাদের কাজ কি আমি আরেকবার বলে দিই। প্রথমে আমরা এই সমাধানটা ধরে নিব। এই সমাধানটা ধরে নেওয়ার পরে এই সমীকরণে y এর কতবার অন্তরীকরণ আছে সেটা দেখব। যতবার অন্তরীকরণ আছে ততবার বের করে নিব, অর্থাৎ দুইবার থাকলে দুইবার পর্যন্ত বের করে নিব। বের করে সেই মানগুলো একেবারে ওখানে বসায় দিব। বসায় দেওয়ার পরে একটা সমীকরণ পাবো, সেটা থেকে x এর সর্বনিম্ন ঘাত সমান 0 লিখে নির্দেশক সমীকরণ পাবো। আর নির্দেশক সমীকরণ সমাধান করলে আমরা নির্দেশক মূল পাবো দুইটা, আর দুইটা নির্দেশক মূল অর্থাৎ আরের দুইটা মানের জন্য এই সমাধানটা দুইটা ভিন্ন ভিন্ন স্বাধীন সমাধান হবে। আর ওই দুইটা স্বাধীন সমাধানকে যোগ করলে আমরা হচ্ছে এই 1 নং সমীকরণের কমপ্লিট সলিউশন পাবো, অর্থাৎ জেনারেল সলিউশন পাবো। আশা করি অ্যালগরিদমটা আপনারা ক্লিয়ার। ছয়কার চকচকা, পয়কার পকপকা। তো এবার আমরা একটা ম্যাথ করবো। ওকে, তো এটা হচ্ছে 16.1 এর অর্থাৎ 16 এর উদাহরণ 1। এবং আমি বিশ্বাস করি ভাই যে আপনি যদি এই ম্যাথটা একেবারে পুরোটা ভালো করে বুঝেন, আমি শিওর যে আপনার এই চ্যাপ্টারের প্রত্যেকটা ম্যাথ করার ক্যাপাবিলিটি অর্জন হবে। তো আপনি পরীক্ষার্থী, আপনার জন্য আমি বলছি, আপনি এখানে 3 নাম্বার 5 নাম্বার 6 নাম্বার ইম্পর্টেন্ট, বা 1 নাম্বার 3 নাম্বার 5 নাম্বার 6 নাম্বার ইম্পর্টেন্ট, আপনি 3 নাম্বার প্রশ্নের সমাধানটা দেখেন না, এটা দেখবেন না ভাই, প্লিজ আপনি নিয়মটা শিখেন ভাই। আমাদের অনার্স অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ে যেটা সমস্যা, আমরা শুধুমাত্র কয়েকটা অঙ্ক মুখস্থ করে পরীক্ষা হলে চলে যাই,
তখন যেটা হয় এই অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন কোশ্চেন সব সময় ফিগার চেঞ্জ করে দেয়। সো আপনি যে ম্যাথটা মুখস্থ করে যাবেন ভাই, এই ম্যাথটা পরীক্ষার হলে নাও আসতে পারে, এই নিয়মটা মাস্ট বি আসবে। সো আমরা অঙ্কের দিকে ফোকাস না করে আমরা ফোকাস করব হচ্ছে নিয়মে। নিয়ম আপনি ভালো পারেন, আপনাকে আটকানোর বা আপনাকে ঠেকানোর জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোনো টিচারের ক্ষমতা নাই। সো আপনি নিয়মে ফোকাস করবেন। আপনাকে আমি 1 নাম্বার ম্যাথ করাচ্ছি, দ্যাট মিন্স আমি পুরো চ্যাপ্টারটা করাচ্ছি। আপনি এই 1 নাম্বার ম্যাথটা ভালো করে বুঝেন, দেন আপনি এই চ্যাপ্টারের যে কোনো ম্যাথ নিজে ধরেন এবং আপনি আমার এই নিয়মটা ফলো করে আপনি ম্যাথটা সলভ করে ফেলেন। আপনার কোনো ম্যাথে আসলে সমস্যা হবে না। আর আরো একটা এখানে ইনফরমেশন বলি, আপনাদের কাছে যদি অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন তিতাসের বইটা থাকে, তাহলে সেই বইটাতে আপনি দেখবেন বেশ কিছু অঙ্কের মধ্যে আপনিই বুঝবেন ওরা কেন এরকম লিখছে, ওরা ভুল লিখছে, ওরা আসলে টাইপিং মিস্টেক করছে অথবা অঙ্কগুলো বড় হওয়াতে এলোমেলো হয়ে গেছে। তো এই জায়গাগুলোতে আপনি একটু খেয়াল করবেন, ওদের বই থেকে পড়তে গেলে দেখবেন যে আপনি যে জিনিসটা বই থেকে মুখস্থ করে গেছেন সেটা আসলে ভুল মুখস্থ করে গেছেন। সো আপনি এই নিয়মটা ভালো করে পড়েন, আপনার মধ্যে একটা কনফিডেন্স ভালো করে বিল্ড হবে। সো এখানে আমরা এই সমীকরণটাকে যদি সাধারণ দ্বিতীয় ক্রমের রৈখিক অন্তরক সমীকরণের সাথে তুলনা করি, তাহলে এইটা হচ্ছে আপনার ফি অফ এক্স, রাইট? এই যে এখানে 1 আছে, -1, কারণ এই -1টা হচ্ছে কিউ অফ এক্স, রাইট? কিউ অফ এক্স এবং আর অফ এক্স ইকুয়ালস টু হচ্ছে আপনার -6x। ওকে, এটা হচ্ছে সাধারণ দ্বিতীয় ক্রমের রৈখিক অন্তরক সমীকরণের সাথে আমি তুলনা করছি। তুলনা করে ফি অফ এক্স এবং কিউ অফ এক্স এবং আর অফ এক্স আপনি এগুলো সুন্দর করে লিখবেন, ঠিক আছে? এখন আমরা বলছি ফ্রোবিনিয়াস পদ্ধতিতে এই সমীকরণটা সমাধান করো। তো ফ্রোবিনিয়াস পদ্ধতিতে ধারায় সমাধান করতে বলছে, অর্থাৎ ফ্রোবিনিয়াসের ধারায় সমাধান করো। তো ফ্রোবিনিয়াসের ধারায় সমাধান করার জন্য আমরা অবশ্যই বলছি x = 0 যদি নিয়মিত ব্যতিক্রমধর্মী বিন্দু হয়। x = 0 যদি নিয়মিত ব্যতিক্রমধর্মী বিন্দু হয়, তাহলে ওই সমীকরণটার ফ্রোবিনিয়াস পদ্ধতিতে ধারায় সমাধান বিদ্যমান থাকবে। তাহলে আপনি আগে দেখুন যে এই সমীকরণটার x = 0 নিয়মিত ব্যতিক্রমধর্মী বিন্দু কি না। বাট প্রশ্নে যেহেতু বলেই দিচ্ছে ফ্রোবিনিয়াস পদ্ধতিতে ধারায় সমাধান করো, তাহলে আমি শিওর, কারণ আমরা জেনেই আসছি যে ফ্রোবিনিয়াস পদ্ধতিতে ধারায় সমাধান করতে গেলে অবশ্যই x = 0 বিন্দুটা ওই সমীকরণের নিয়মিত ব্যতিক্রমধর্মী বিন্দু হওয়া লাগবেই। তাহলে আমি তারপরে একটু চেক করি, আমাদের মনের মধ্যে একটু ঝামেলা থাকতেই পারে, আমরা চেক করি। এখন x = 0 বিন্দুতে ফি অফ 0, আমরা বলছি ফি অফ 0 যদি 0 হয় তাহলে সেটা ব্যতিক্রমধর্মী বিন্দু। দেখেন এখানে x এর জায়গায় 0 বসান, 0 হয়, তাহলে x = 0 বিন্দুতে ফি অফ 0 কি হলো? 0 হলো। অর্থাৎ এখানে ফি অফ x লিখতে পারেন, ফি অফ x 0। তো 0 যেহেতু হয়েছে তাহলে এটা ব্যতিক্রমধর্মী বিন্দু শিওর। তো সুতরাং x একটি ব্যতিক্রমধর্মী। বিন্দু। আবার x - 0, উপর হচ্ছে q অফ x, নিচে হচ্ছে p অফ x। এই যে এই ফাংশনটা, তাহলে এখানে কত হয়? x * q অফ x কত? -1, আর নিচে p অফ x কত? x * 2 - 2 + x², রাইট? এখন এখানে x কাটা যায়, এবার x এর জায়গায় 0 বসান, আপনি x এর জায়গায় 0 বসান, এটা হচ্ছে কত? -1/2, রাইট? সো x = 0 বিন্দুতে এটার পরে 0 আসতেছে না, অর্থাৎ এই ফাংশনটা x = 0 বিন্দুতে অন্তরীকরণ যোগ্য, রাইট? একইভাবে আমরা চেক করব আরেকটা ফাংশনের কথা, মনে আছে? তার একটা ফাংশন কি ছিল? ওই যে x - 0² ইনটু q অফ x, সরি r অফ x বাই হচ্ছে p অফ x, রাইট? ওকে, তো এখন এখানে আপনি একটু খেয়াল করেন, এখানে যে আমি মানটা বসাই x², r অফ x এর মান ছিল কত? r অফ x এর মান ছিল -6x, তাহলে -6x, x হচ্ছে p অফ x হচ্ছে x * 2 + x², রাইট? তো এখন দেখেন এখানে একটু কাটাকাটি করলে যেটা হয়, x একটা কাটা যাবে, পড়াবে 6x² বা হচ্ছে 2 + x²। তো এখন দেখেন এখানে x এর জায়গায় 0 বসায়, এখানে x এর জায়গায় 0 বসায়, দেখেন এখানে নিচে কিন্তু 0 আসতেছে না। তো নিচে 0 না আসলে কি এটা অন্তরীকরণ যোগ্য? তাহলে এখানে x এর জায়গায় 0 বসালে কত আসতেছে? 0 বসালে এখানে আসতেছে হচ্ছে 0। তাহলে দেখেন 0 আসছে উপরে বাট নিচে না, সো এটা অন্তরীকরণ যোগ্য। তার মানে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম হচ্ছে x = 0 বিন্দুতে এই ফাংশনটা অন্তরীকরণ যোগ্য এবং এই ফাংশনটাও অন্তরীকরণ যোগ্য। সো আমরা এটা বলেই আসছি যে এই ফাংশন এবং এই ফাংশন যদি কোনো বিন্দুতে অন্তরীকরণ যোগ্য হয় তাহলে সে হবে নিয়মিত ব্যতিক্রমধর্মী বিন্দু। সো এখন আমাদের যে রিকোয়ারমেন্ট, একটা সমীকরণকে ফ্রোবিনিয়াস মেথডে ধারায় সমাধান করতে গেলে অবশ্যই x = 0 বিন্দুটা নিয়মিত ব্যতিক্রমধর্মী বিন্দু হওয়া লাগবে।
সো আমরা এখন লিখে ফেলতে পারি, যেহেতু x = 0 বিন্দুতে phi of x = 0, সুতরাং x একটি ব্যতিক্রমধর্মী বিন্দু এবং x = 0 বিন্দুতেই এই ফাংশনটি এবং এই ফাংশনটি অন্তরীকরণযোগ্য। সুতরাং আমরা এখন লিখব x = 0 একটি নিয়মিত ব্যতিক্রমধর্মী বিন্দু। ওকে, তাহলে নিয়মিত ব্যতিক্রমধর্মী বিন্দু যেহেতু আমরা বুঝে গেছি, এখন আমরা জানি যে ইহার ফ্রোবিনিয়াস পদ্ধতিতে ধারায় সমাধান থাকবে। কারণ কি? কারণ আমরা জানি ভাই যে নিয়মিত ব্যতিক্রমধর্মী বিন্দু যদি হয় তবে গিয়ে ফ্রোবিনিয়াস পদ্ধতিতে সমাধান থাকে, আর যদি সে সাধারণ বিন্দু হয় তাহলে তার শক্তি দ্বারাই সমাধান থাকে। আমাদের এই আগের ভিডিওতে আমরা এই কথাগুলো বিস্তারিত বলেছি। তো আপনি, আবারও বলছি, আপনি যদি আগের ভিডিওটা না দেখে থাকেন, আগের ভিডিও থেকে পরীক্ষায় 1 নম্বর আসবে না। কিন্তু আপনি এই যে এই কোশ্চেনটা বা এই 16 নম্বর চ্যাপ্টার থেকে যে 20 নম্বর পরীক্ষায় আসে, এই 20 নম্বরের বেসিক যদি বুঝতে চান তাহলে ভাই আগের 15 মিনিটের যে ভিডিও সেটা আপনার জন্য মাস্ট বি দেখতে হবে। বুঝতে পারছি? তাহলে আমরা ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ি, আমাদের এই সমস্যা থেকে বেরিয়ে আসতে হবে যে আমরা আসলে মুখস্থ করে কিছু অঙ্ক পরীক্ষা হলে নিয়ে যাই আর ওগুলো লিখে দিয়ে আসি, আর অর্ডিনারিতে আমরা সবাই মারা খাই। কারণ এটা কোশ্চেন কখনোই হুবহু কমন পড়ে না। হ্যাঁ, ক্ষেত্র বিশেষ হইতে পারে, বাট আপনাকে মাথায় রাখতে হবে এখানে নিয়মটাকে ফোকাস করা হয়। অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন আপনি করতে আসছেন মানে আপনাকে নিয়ম ফোকাস করে পরীক্ষা হলে যেতে হবে। আপনি যদি অঙ্ক মুখস্থ করে যান মারা খাবেন। ওকে, তাহলে এখন দেখেন আমরা এটার ফ্রোবিনিয়াস পদ্ধতির সমাধান আছে জানি। তাহলে এখন আমরা ধরি সমাধানটা কি। তাহলে আমরা এখন ধরবো সমাধানটা। আচ্ছা, এখানে আমার একটা জিনিস আমরা জানি এখন এটার সমাধান। তাহলে আমরা কি জানলাম এতক্ষণে? আমরা এতক্ষণে জেনে গেলাম যে এই সমীকরণের x = 0 বিন্দুতে ফ্রোবিনিয়াস পদ্ধতিতে ধারায় সমাধান বিদ্যমান। তাহলে ধরি সমাধানটা কি। ধরি y = summation of m = 0 থেকে ইনফিনিটি cm x⁴r প্লাস m, যেখানে c not is not equal 0। আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। এটা আমরা ধরে নিব বলছি। দেখেন আমাদের এবার এখানে y2 এবং y' একবার অন্তরীকরণ, দুইবার অন্তরীকরণ এবং y আছে। তো ওই সমীকরণে এটাকে 1 নং দেই, এটাকে দিয়ে রাখি 1 নং। আর এই যে এটাকে একটু আমি সিম্পলিফাই করি, তাহলে এখানে লেখা যায়, বা আমি m এর মান যখন 0 বসাবো, তখন c0 x⁴m আসবে, সরি x⁴r আসবে। m এর মান যখন 1 বসাবো তখন c1 x⁴r প্লাস 1 আসবে। এভাবে m এর মান যখন 2 বসাবো c2 x⁴r প্লাস 2 আসবে। এভাবে আসবে না? আসবে। এখন আপনি দেখেন প্রত্যেকটা পদে কিন্তু x⁴r কমন আছে। আমি এখানে লিখতে পারি বাহ y = x⁴r c0 প্লাস c1 x1 প্লাস c2 x2 প্লাস এভাবে যাবে। এটাকে আমি 2 নং দিয়ে রাখলাম। ওকে, এটা একটু মনে রাখবেন, এই পেজটা, এই পেজটা ভালো করে মনে রাখবেন। এখন দেখেন আমার এই যে 1 নং সমীকরণে দুইবার অন্তরীকরণ y এর এবং y এর একবার অন্তরীকরণ এবং y এসে নিচে আছে। তাহলে y এর একবার, দুইবার এবং y নিজেকে আমি এখানে বসায় দিতে হবে। তাহলে বসানোর জন্য আগে y কে অন্তরীকরণ করে নিই। তাহলে y', এখন y' সমান কি? এখন y' সমান আমরা লিখতে পারি সামেশন অফ m = 0 থেকে ইনফিনিটি y' হচ্ছে, এখানে দেখেন এটা হচ্ছে x, এটা হচ্ছে m, x⁴n। তাহলে x⁴n এর সূত্র কি? cm তো আগ থেকে আছে, n সামনে আসবে, পাওয়ার 1 কমবে, x⁴r প্লাস m মাইনাস 1। এটা আপনারা বুঝতে পারছেন? হ্যাঁ, এই যে এইটা কিন্তু এইখানে ভাই, এটা এখানে ছিল, 2 নম্বরটা এখানে ছিল, ঠিক আছে? ওটা ওটাকে আমি 2 নম্বর করছি। ওকে, তো এখন আসেন y' পাইলাম, এখন আসেন y'। তো y''টা কত হবে? 0 থেকে ইনফিনিটি, আবার x⁴m এর সূত্র r প্লাস m, আবার এই পাওয়ারটা সামনে আসবে, r প্লাস m মাইনাস 1, আর পাওয়ার আরো 1 কমবে। আশা করি এটা বুঝতে পারছেন। তো এখন এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এই y' এবং y' এবং y এটাকে হচ্ছে এখানে বসাবো। আসলে এটাকে এটাকে আসলে d²y/dx² আমরা লিখতে পারতাম, রাইট? আর এটাকে dy/dx লিখতে পারতাম। তাহলে কি হইতো? তাহলে সরাসরি এই যে dy/dx y এবং d²y/dx² এর মান 1 নং এ বসিয়ে পাই, এই কথা আমরা লিখতে পারতাম। সো আমরা এখন এই তিনটা মান ওই 1 নং সমীকরণে বসায় দেব।
এই যে 1 নং সমীকরণে 2x + x³ d²y/dx², এই d²y/dx² এর মানটা হচ্ছে এটা, এই যে এখান থেকে আমরা এখানে বসায় দিলাম, এবং এই যে dy/dx এর মান সেটা এখানে বসায় দিলাম, এবং এই যে y এর মানটা আমরা এখানে বসায় দিলাম। তো এখন চলে আসেন এটাকে একটু আমরা সিম্পলিফাই করি। এই লাইনটাকে আমরা এখন একটু সিম্পলিফাই করব। ওকে, তো এটাকে সিম্পলিফাই করলে কেমন হয় দেখেন। এটাকে সিম্পলিফাই করলে আমরা এখানে লিখতে পারি বা এই যে 2x দ্বারা যখন এটাকে গুণ করা হবে, x এর পাওয়ার এখানে হয়ে যাবে কত, এখানে আছে পাওয়ার 1, ওইখানে আছে পাওয়ার -2, তাহলে হয়ে যাবে কত, -1। এই 2x দ্বারা যদি গুণ করে দেই, তাহলে সামেশন অফ m = 0 থেকে ইনফিনিটি cm r প্লাস m, আর হচ্ছে 2r প্লাস 2m মাইনাস 2, এদিকে হচ্ছে x টু দি পাওয়ার r প্লাস m, যেহেতু 2 দিয়ে এখানে যেহেতু পাওয়ার আছে 1, এই -2 এর সাথে যোগ হবে, তাহলে মাইনাস হবে 1। আশা করি আমরা এই 2x এর ব্যাপারটা বুঝতে পারছি, ঠিক আছে। ওকে, এখন দেখেন আমাদের এটা তো হইলো, এরপরে এই পার্টটা আমরা লিখি। এই যে এই পার্টটা, এখানেও x এর পাওয়ার r প্লাস m মাইনাস 1 আছে, সো r প্লাস m মাইনাস 1 এই 2x এর জন্য আসছে, এবং এই টার্মেও আছে, আমরা এই টার্মটাও লিখে ফেলি, মাইনাস সামেশন অফ m = 0 থেকে ইনফিনিটি, এখানে আছে cm r প্লাস m x টু দি পাওয়ার r প্লাস m মাইনাস 1। এখন দেখেন এই যে এখানে x এর পাওয়ার আছে 1, তাহলে এই 1 আর এখানে পাওয়ার আছে r প্লাস m যোগ হলে কি হয়ে যাবে, r প্লাস m প্লাস 1, r প্লাস m প্লাস 1 হবে, তাই না? তাহলে r প্লাস m প্লাস 1 যদি এখানে হয়, আমরা এখানে একটু খেয়াল করি, এই যে এখানে আপনার x³ এই যে -2, এটার সাথে যখন x³ এর টার্মটা গুণ হবে, -2 এর সাথে +3 যোগ হয়ে যাবে কত, +1। এই যে এখানে দেখেন x এর পাওয়ার আছে 1, এখানে আছে হচ্ছে r প্লাস m প্লাস হয়ে যাবে 1, তাহলে x এর পাওয়ার এই পদটাতে হচ্ছে x টু দি পাওয়ার r প্লাস m প্লাস 1, x এর পাওয়ার এই যে x³ এর জন্য, এই টার্ম থেকে আসবে হচ্ছে r প্লাস m প্লাস 1। তো এই দুটো টার্ম আমরা আসলে একসাথে লিখব, তাহলে এখান থেকে লিখলে লেখা যায় যে প্লাস সামেশন অফ m = 0 থেকে ইনফিনিটি cm r প্লাস m মাইনাস 1 x টু দি পাওয়ার r প্লাস m প্লাস 1, আর এই টার্মটাতে থাকে হচ্ছে -6 x m 0 থেকে ইনফিনিটি cm x টু দি পাওয়ার r প্লাস m প্লাস 1 = 0। আশা করি এই লাইনটা আপনারা বুঝতে পারছেন। ওকে, এখন দেখেন এই দুটো টার্মের মধ্যে, কি কি কমন যায়, এই দুটো টার্মের মধ্যে cm কমন, r প্লাস m কমন, এখানে cm কমন, r প্লাস m কমন, এবং এই যে এইটাও কমন, এবং এই সামেশনটাও কি কমন হয়। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি বাহ, এটা কমন নিয়ে ফেলবো। হ্যাঁ, তাহলে কমন নিলে কি হয়, বা সামেশন অফ m = 0 থেকে ইনফিনিটি cm r প্লাস m x টু দি পাওয়ার r প্লাস m মাইনাস 1, তাহলে এখানে থাকতেছে কত, 2r প্লাস 2m মাইনাস 2, আর এখানে থাকতেছে হচ্ছে -1। আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। ওকে, আবার এই টার্মটাতে দেখেন, এই টার্ম x এর পাওয়ার r প্লাস m প্লাস 1, এই টার্ম x এর পাওয়ার r প্লাস m প্লাস 1। তো এই টার্ম থেকে আমরা cm এবং x টু দি পাওয়ার r প্লাস m প্লাস 1 কমন নিতে পারি, তাহলে প্লাস সামেশন অফ 0 থেকে ইনফিনিটি cm r প্লাস, আচ্ছা r প্লাস m কিন্তু কমন যাচ্ছে না, সো cm কমন এবং x টু দি পাওয়ার r প্লাস m প্লাস 1 কমন, তাহলে থাকে কি, আসলে থাকে হচ্ছে এখানে এটা থাকে এবং এটা থাকে, রাইট? তাহলে আমরা এখানে লিখতে পারি যে r প্লাস m মাইনাস 1, আর এখানে থাকে হচ্ছে মাইনাস আরো একটা 6 ইকুয়ালস টু হচ্ছে 0, কত 0। তো আশা করি এটা আপনারা বুঝতে পারছেন। আশা করি এই লিঙ্কটা আমরা সবাই বুঝছি।
তো এখন পরবর্তী লাইনে আপনি দেখেন এই যে এইখানে 2r 2m মাইনাস 3, জাস্ট এটা লিখবো। আর এই যে এটাকে একটু সিম্পলিফাই করে লিখবো। তো এটাকে সিম্পলিফাই করলে কি হয়, বা সামেশন অফ m ইকুয়ালস টু 0 থেকে ইনফিনিটি cm r প্লাস m, এখানে থাকে হচ্ছে 2r প্লাস 2m মাইনাস 3 x এর পাওয়ার r প্লাস m মাইনাস 1, এই টার্মটা আমি লিখলাম। ওকে, আর এখান থেকে লেখা যায় summation of m equals to 0 থেকে infinity cm r plus m minus 1 minus 6 x to the power r plus m plus 1. ইকুয়ালস টু হচ্ছে 0। ওকে, তো এখন এই যে এই লাইনে এসে আপনার সাথে আপনার বই যদি থাকে তাহলে আপনি দেখবেন এই জায়গাটাতে বইয়ে অন্য কিছু লেখা আছে, তাই না? তো বইয়ে ভাই যা লেখা থাকুক আপনি বই দিকে তাকাবেন না, বই যেটা আছে না আপনি এটাকে পুরো সিম্পলিফাই করেন, গুণ করে লেখেন কি আসে, এবং বই যেটা আসে সেটাকেও সিম্পলিফাই করেন, গুণ করে লেখেন, দেখবেন একই জিনিসই আসবে। তো ভাই আপনার এখানে বাড়তি ফেসাল করার কোনো দরকার নেই, যা আছে তা লিখে দেন। এবার এটাকে দেন, আমরা উপরে কত নং পর্যন্ত দিচ্ছি, উপরে 1 2, আমরা 2 নং মেঘ উপরে দিয়ে আসছি, তাহলে এটাকে আপনি দেন হচ্ছে 3 নং। আমরা উপরে কত নাম্বার পর্যন্ত দিচ্ছি একটু দেখবেন, এটা সিরিয়ালে কত নাম্বার হবে আর কি। হ্যাঁ, এবার আমরা বলছি এই যে সমীকরণটা দেওয়া আছে সেখানে অন্তরীকরণগুলো বসাইছি, অন্তরীকরণ একবার দুইবার এবং y এর নিজের মান বসানোর পরে যে সমীকরণটা পাবো সেখানে x এর সর্বনিম্ন ঘাতের সহগকে শূন্য ধরতে হবে, তাহলে কি পাবো, নির্দেশক সমীকরণ পাবো। তাহলে নির্দেশক সমীকরণের জন্য এখানে x এর সর্বনিম্ন ঘাত, তাহলে এখানে খেয়াল করেন আমরা x এর ঘাতে r আছে m আছে, m এর সর্বনিম্ন মানটা বসাইলে তো সর্বনিম্ন ঘাতটা পাবো, তাই না? তো m এর সর্বনিম্ন মান কত, 0, তাহলে m এর সর্বনিম্ন মান এখানে 0 বসায় দেন, 0 বসাইলে কত হয়, r মাইনাস 1, এখানে 0 বসায় দেন, এখানে হয় r প্লাস 1। তাহলে m এর মান যখন 0 বসাই, x এর সর্বনিম্ন ঘাতটা কোনটা, x টু দি পাওয়ার r মাইনাস 1 নাকি x টু দি পাওয়ার r প্লাস 1, এখান থেকে আসে হচ্ছে x টু দি পাওয়ার প্লাস 1, এখান থেকে আসে x টু দি পাওয়ার r মাইনাস 1, নিশ্চয় r মাইনাস 1 টাই আসলে r প্লাস 1 থেকেও ছোট, তাই না? তো এখন এই যে এটা যেহেতু ঘাত ছোট, এই জন্য আমরা এই ছোট ঘাতটা নিব, অর্থাৎ এই ছোট ঘাতের সহগটাকে নিব। তাহলে এখন x টু দি পাওয়ার x টু দি পাওয়ার r মাইনাস 1 এর সহগ 0 ধরলে নির্দেশক সমীকরণ পাবো। তো x টু দি পাওয়ার r মাইনাস 1 এর সহগ পাওয়ার জন্য আমরা m এর মান বসাইছি নিশ্চয়ই 0, m এর মানটা বসাইছি 0 বসাইছি, সব জায়গায় m এর মান 0 বসায় দেন, তাহলে আমরা সহগটা পাই হচ্ছে c নট, এখানে থাকে হচ্ছে r, এই যে এখানে থাকে r, এখানে থাকে হচ্ছে 2r মাইনাস 3 ইকুয়ালস টু 0। আশা করি আপনি এটা বুঝতে পারছেন। এখানে আমরা এই যে এই x এর সর্বনিম্ন ঘাত পাওয়ার জন্য m এর মান সর্বনিম্নটাই বসাইছি, ঠিক আছে? কারণ এখানে m এর মান তুমি 0 থেকে শুরু করলে একবারে সর্বনিম্ন পাওয়ারটা হবে 0, তো তাহলে x এর ঘাত যেহেতু সর্বনিম্নটা আমরা চাই, তাহলে m এর মানটা সর্বনিম্ন বসাবো, যেখানে m এর মান আমরা 0 ধরছি। এখন এটা সমান 0, তো আমরা তো অলরেডি বলে আসছি যে c নট ইজ নট ইকুয়াল 0, c নট 0 না, একবার প্রথমে সমাধানটা লেখার ক্ষেত্রে লিখছি, তো এটা 0 না, তার মানে এটা 0। তো এখান থেকে বলতে পারি কি r ইকুয়ালস টু একটা 0, আরেকটা r ইকুয়ালস টু পাচ্ছি আমরা 3/2, তাহলে আরেক কয়টা মান পাইছি ভাই, দুইটা মান পাইছি। এবার এখানে আসেন, এতক্ষণ পর্যন্ত যতটুকু করছি এইটা 16a 16b এবং 16c এবং 16 পরে যা আছে প্রত্যেকটা চ্যাপ্টারে এই নির্দেশক মূল পর্যন্ত আপনি সেম নিয়মেই করবেন। তাহলে এই পর্যন্ত আমি পুরো যা করছি 16a b c প্রত্যেকটাতে আপনি এই পর্যন্ত একই নিয়মেই করবেন। আমি 16b c এর ম্যাথগুলো করার ক্ষেত্রে এই কথাটাই রিপিট করব, আপনি যদি তখন আবার ভিডিওটা দেখতে গিয়ে ভুলে যান তাহলে কিন্তু আপনার সমস্যা হয়ে যাবে। তাহলে নির্দেশক মূল, এই যে এটা একটা নির্দেশক মূল, এটা আরেকটা নির্দেশক মূল। এবার আসেন এই মূলগুলোর প্রকৃতির উপর বেস করে আসলে 16b c আসছে, তাহলে 16b c d কেন আসছে, এই মূলগুলোর প্রকৃতির উপর বেস করে। 16 এতে মূলগুলো কেমন, 16 এতে যে মূলগুলো থাকবে আমাদের 16 এতে যে মূলগুলো অর্থাৎ নির্দেশক মূলগুলো, সেই নির্দেশক মূলগুলো হবে অসমান, মানে আর এর মান একটা ধরো আলফা, আর এর মান আরেকটা ধরো বিটা। এই যে এখানে আমি নির্দেশক মূল পাইছি একটা 0 আর একটা পাইছি 3/2, তার মানে এই যে আর এর যে দুটো মান এটা কি সমান নাকি অসমান, নিশ্চয়ই অসমান।
এখন অসমান হলেও আরেকটা কথা এখানে আছে বাড়তি, যে আর এর মান অসমান ঠিক আছে, কিন্তু এই কথাটা ইম্পর্টেন্ট, যে কোনো একটি ভগ্নাংশ, এই কথাটা বেশি ইম্পর্টেন্ট। তাহলে 16 এতে যে কোনো একটা মূল ভগ্নাংশ হবে, যে কোনো একটা মূল ভগ্নাংশ হবে। তাহলে আমরা মূলগুলো অসমান বুঝছি এবং যে কোনো একটা মূল ভগ্নাংশ হবে, অর্থাৎ এই মূল ধরে যে পার্থক্য আলফা আর বিটা, এটার মান হবে ভগ্নাংশ। তো এটা যদি ভগ্নাংশ হইতে হয়, যে কোনো একটা ভগ্নাংশ ছাড়া কি ভগ্নাংশ হবে? জীবনে হবে না। তো আমরা এই কথাই মনে রাখবো। তাহলে নির্দেশক মূল যদি অসমান এবং যে কোনো একটি ভগ্নাংশ হয়, তাহলে আমাদের সমাধানের কৌশল অর্থাৎ ফ্রোবেনিয়াস পদ্ধতি 1 ব্যবহার হবে। আর যদি মূলগুলো সমান হয় তাহলে পদ্ধতি 2, আর মূলগুলো অসমান কিন্তু তাদের পার্থক্য হচ্ছে পূর্ণ সংখ্যা, তাহলে পদ্ধতি 3। এই যে এখানে পার্থক্য হচ্ছে ভগ্নাংশ, এটা পদ্ধতি 1। তাহলে আপনি এই যে পদ্ধতিগুলো বের করার জন্য এই মূলের প্রকৃতি পর্যন্ত আপনাদের চলে আসতে হবে, অর্থাৎ আপনি নির্দেশক মূল পর্যন্ত সবগুলা পদ্ধতিতে একইভাবে বের করবেন। বের করে এবার মূলের প্রকৃতি দেখে আপনি বুঝবেন এটা কি 16 এ থেকে আসছে, নাকি 16 বি থেকে আসছে, নাকি 16 সি, নাকি 16 ডি থেকে আসছে। আশা করি আমি আপনাকে বুঝাইতে পারছি। তো এখন আসেন, আমাদের যেহেতু মূলগুলো অসমান এবং মূলগুলোর যে কোনো একটি ভগ্নাংশ আসছে, তাহলে আমরা শিওর আমাদের এই ম্যাথটা হচ্ছে 16 এর ম্যাথ, রাইট? ওকে, তো এখন আসেন এখানে ম্যাথের এই সমাধানটা বের করার জন্য আমাদের একটা রেফারেন্স ফর্মুলা লাগবে। রেফারেন্স ফর্মুলাটা কেন লাগবে? এটার কারণ হচ্ছে, আপনি একেবারে শুরুর দিকে খেয়াল করেন, আপনি যখন সমাধানটা লিখছিলেন একেবারে শুরুতে এই সমাধানটার মধ্যে একটু খেয়াল করেন, এই যে এখানের সমাধানটার মধ্যে আমরা লিখে রাখছিলাম যে y ইকুয়ালস টু x টু দি পাওয়ার r c0 c1 c2 এভাবে c3 c4 n পর্যন্ত, তাই না? এই c0 c1 c3 c2 এই মানগুলো বের করার জন্য আমরা সর্বশেষ যে সমীকরণটা পাই সেটা থেকে নির্দেশক মূল বের করছি, সেটা থেকে আমরা এই c0 c1 c2 এগুলাও বের করা লাগবে। তো এই c1 c0 c3 এগুলা বের করার জন্য আমাদের যে ফর্মুলা, তার নাম হচ্ছে আবর্ত ফর্মুলা তথা রেকারেন্স ফর্মুলা। তো রেফারেন্স ফর্মুলা বের করার আগে আমরা আরো একটা জিনিস চেক করব, সেটা কি? আমরা m এর মান তো 0 বসায়া পাইছি হচ্ছে নির্দেশক মূল, তাই না? m এর মান আমরা 1 বসায়া দেখব, 2 বসায়া দেখব, কোনোভাবে c1 c2 বের করে ফেলা যায় কিনা। যদি c1 c2 c3 সবগুলো বের করে ফেলা যাইতো, তাহলে আমাদের রেফারেন্স ফর্মুলার দরকার ছিল না। বাট এখন রেফারেন্স ফর্মুলা লাগবে, কারণ কি? কারণ c5 c6 c7 এগুলো বের করতে গেলে এই সমীকরণ থেকে ঝামেলা হয়, যে কারণে আমরা একটা রেফারেন্স ফর্মুলা বের করে নিই। সেই রেফারেন্স ফর্মুলা হচ্ছে একটা জাস্ট সূত্র cm এর মধ্যে আমরা m এর মান 1 2 3 4 বসায় সূত্রটা দিয়ে ওই রেফারেন্স ফর্মুলা বের করতে পারি মানগুলো c0 c1 c3। তাহলে এখন আমরা m এর মান 0 বসায়ও দেখি, m এর মান 0 বসায় আসতে হচ্ছে নির্দেশক মূল, m এর মান আমরা 1 বসায় দেখি। m এর মান যদি আপনি 1 বসান, তাহলে এখানে হয় হচ্ছে x টু দি পাওয়ার r, এখানে x টু দি পাওয়ার r হচ্ছে যখন m এর মান কত 1, আর এখানে m এর মান 1 বসালে x টু দি পাওয়ার r প্লাস 1। সো এখানে আমরা r প্লাস 1 এর সহগ নেওয়ার দরকার নেই, আমরা নিব হচ্ছে x টু দি পাওয়ার r এর সহগ। তাহলে x টু দি পাওয়ার r এর সহগটা নিলে আমরা কি লিখতে পারি? আচ্ছা, x টু r এর সহগ আমি কেন শূন্য লিখি বলেন তো? আমরা এই যে এখানেও এটা কেন লিখছি যে সর্বনিম্ন ঘাতের সহগ শূন্য কেন লিখছি? কারণ এই যে এটা একটা অবেদ, এই অবেদের ওপাশে আছে কত? শূন্য। তো শূন্য থাকার মানে কি? ওপাশে x এর ঘাত যাই থাকুক, এখানে x এর ঘাত যাই থাকুক, ওই পাশে x এর ঘাত এত এর এই যে r প্লাস m মাইনাস 1 এর সহগ ওই পাশে কত আছে ভাই? শূন্য আছে। তাহলে উভয় পাশে আমরা সহগ সমীকৃত করছি, আসলে সহগ সমীকৃত করছি। এই কাজটা আপনি করছেন 9 10 এর হায়ার ম্যাথের আংশিক ভগ্নাংশ করার সময়, সহগ সমীকৃত। তাহলে এই পাশে x টু দি পাওয়ার r প্লাস m মাইনাস 1 এর সহগ হচ্ছে এটা, আর সমানের ওই পাশে কত? শূন্য। এই জন্য আমরা সহগ সমান শূন্য লিখতে পারি। বুঝতে পারছি? এই কথাগুলো আসলে আমাদের মাথায় যদি ঢুকে, এই ম্যাথগুলো বোঝা অনেক সহজ হবে। আর যদি আপনি এরপরে না বোঝেন, আপনি আমার এই ভিডিওর কমেন্টে গিয়ে জানান আপনি কোন জায়গাতে বোঝেন, আমি আপনার জন্য আবার পুরো ভিডিওটা রেকর্ড করব। ওকে, তো এখন আসেন আমরা m এর মান 1 বসিয়ে দেখি r পাওয়া যায় x টু দি পাওয়ার r। তাহলে x টু দি পাওয়ার r এর সহগ সমীকৃত করে, তো আপনাদের বইয়ে এই সমীকৃত কথাটা লিখে নাই, লিখছে হচ্ছে তুলনা করবে। কার সাথে তুলনা করছে? পাইছে পাইছে, বুঝি নেই। তো এখন আপনি দেখেন সমীকৃত এই কথাটা আপনি ওই যে 19 এর সাথে কম্পেয়ার করেন, আপনার হয়ে যাবে। তো এখন এই যে সমীকৃত করে কি পাই? ওর পাশে তো r এর পাওয়ার শূন্য, সহগ শূন্য আছে। এই পাশে x টু দি পাওয়ার r এর সহগ কি? এই পদ ছাড়া কি ওই পদে x টু দি পাওয়ার r এর সহগ আর আসবে? x টু দি পাওয়ার ওই পদে আসে না। m এর কোন মানের জন্য, m এর মান 0 থেকে ইনফিনিটি কোন মানের জন্য এখানে x এর পাওয়ার r আসবে না, শুধু x এর পাওয়ার r আসবে এইখানে। তো x এর পাওয়ার r এর সহগটা শুধু এখান থেকে আসবে। x এর পাওয়ার r পাওয়ার জন্য m এর মান বসাতে হয় কত? m এর মান বসাতে হয় 1। তাহলে m এর মান আমি 1 বসাচ্ছি এক্ষেত্রে, m ইকুয়ালস টু 1। তাহলে m ইকুয়ালস টু 1 বসায় দেন c1
এই যে এখানে c1, এখানে হচ্ছে r প্লাস 1, এখানে থাকতেছে হচ্ছে 2r, এখানে 2 মাইনাস 3, মানে হচ্ছে 2r মাইনাস 1, 2r মাইনাস 1 ইকুয়ালস টু, ওই পাশে তো x টু দি পাওয়ার r এর সহগ শূন্য আছে। এই যে এখানে খেয়াল করেন, এই যে এখানে এখানে যে শূন্য পুরোটা, তাহলে এই পাশটাতে x টু দি পাওয়ার r এর সহগ কত? শূন্য না? তো সেই জন্যই আমি আসলে x টু দি পাওয়ার r এর সহগ এই পাশেরটা সমান ওই পাশেরটা লিখছি। খামখেয়ালি বিষয় না যে আমি ইচ্ছা হয়েছে লিখে ফেলছি, এটা ফাইজলামি, এটা না। এটা জাস্ট আমরা অভেদ যদি বুঝি, অভেদের এই পাশে এবং ওই পাশে সহগ সমীকৃত করা যায়, তাই বললাম। এখন দেখেন আমাদের r এর যে দুটো মান আসছে নির্দেশক সমীকরণে, সেখানে একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 3/2। এখন আপনি এখানে এসে দেখবেন r এর মান যদি আমি এখানে 0 বসাই, এখানে 0 বসাই, উভয় পাশে 0 হচ্ছে না, তাহলে r এর মান 0 এর জন্য এটা সিদ্ধ হচ্ছে না। হচ্ছে না। আবার দেখেন r এর মান 3/2 বসান, 3/2 বসান, 3/2 বসান, এই পাশটা আসলে ওই পাশের সমান হচ্ছে না, 0 হচ্ছে না। তার মানে r এর যে দুটো মান আমি পাইছি, এই দুটো মানের কোনোটার জন্যই এটা সিদ্ধ হয় না। হয় না। তার মানে আমি কি বুঝছি? তার মানে ভাই এই যে c1 ভদ্রলোকের মান আসলে শূন্য। এটা শূন্য না হলে তো ভাই এই পাশটা সমান এই পাশ হচ্ছে না। তার মানে আমরা যেহেতু এখানে লিখবো, এখানে লিখছে যেহেতু r এর কোনো মানের জন্য ইহা সিদ্ধ নয়, সুতরাং c1 = 0। বুঝছেন না? আশা করি বুঝতে পারছেন। ওকে, তাহলে c1 = 0, তাহলে সুতরাং c1 = 0। বুঝছি কি? ওকে, এবার আমরা রেকারেন্স ফর্মুলাটা লিখবো। তাহলে c2 c3 c4 আমরা এইভাবে সমীকৃত করে বের করতে পারি, কিন্তু আসলে এর মান কত বসাবো, কোথা থেকে কি বের করবো, মানে ঝামেলা হয়। তো আপনি চাইলে বের করতে পারবেন, সমস্যা নাই। যেমন আমি m এর মান এখানে 1 বসায় এটা পাইছি, এবার 2 বসায় দেখেন, m এর মান 2 বসালে এখানে কি হয়, r প্লাস 1, এখানে কি হয়, r প্লাস 1। কিন্তু এখানে r প্লাস 1 পাওয়ার জন্য m এর মান বসাতে হচ্ছে 0। বুঝছেন কি? তাহলে এই যে এখানে m এর মান 2 বসাবো, এখানে 2 বসাবো, এখানে 0 বসাবো, 0 বসালে কি পাবো, x টু দি পাওয়ার r প্লাস 1 পাবো না? তো x টু দি পাওয়ার r প্লাস 1 সহগটা বেশ সমচিত করেন না, তাহলে আপনার রেফারেন্স ফর্মুলার দরকার হবে না। রেফারেন্স ফর্মুলাটা হচ্ছে আমরা ওই যে একটা জেনারেল ফরম্যাটের মধ্যে সবগুলো মান নিয়ে আসবো। বুঝতে পারছি? তো ওইটা বের করার জন্য আমরা রেফারেন্স ফর্মুলা নিব। বাট আপনি যদি চিন্তা করেন যে না, আমি m এর মান 0 বসাইছি, x টু দি পাওয়ার r মাইনাস 1 এর সহগটা নিছি সমান 0, ওই পাশে তো 0 আছে, এজন্য 0 লিখছি। তারপরে m এর মান 1 বসাইছি, 2 বসাইছি, 3 বসাইছি, এভাবে যান না, যেতে থাকেন। কিন্তু এই ঝামেলা হয়ে যাবে। ঝামেলা কি হবে, যখন আমি m এর মান এখানে 2 বসাচ্ছি, তখন এখানে হচ্ছে কত, x টু দি পাওয়ার r প্লাস 1। কিন্তু এখানে x টু দি পাওয়ার r প্লাস 1 এর জন্য m এর মান 0 বসানো লাগতেছে। তাহলে আপনি x টু দি পাওয়ার r প্লাস 1 এর সহগ এখান থেকে একটা পাচ্ছেন, এখান থেকে আরেকটা পাচ্ছেন, পুরোটা যোগ করে সমান 0 লিখতে হবে, তাহলে ঝামেলা হচ্ছে। সো এই কারণেই আমরা ওই কাজটা করব না। আমরা যেটা করব, আমরা এই যে এটা বের করব, একটা দুটো বের করা যায় এরকম করে, বের করার পরে আমরা রেফারেন্স ফর্মুলার মাধ্যমে বাকিগুলো বের করে ফেলবো। তো এখন আমরা একটা রেফারেন্স ফর্মুলা বের করব। তো রেফারেন্স ফর্মুলার জন্য আমাদের যে টার্মগুলো আছে, এদের মধ্যে যে কোনো একটা পদের সহগ নিয়ে আমরা কাজটা করতে পারি। যেমন এই যে এর সহগটাকে আমি 0 লিখতে পারি, অথবা এর সহগটাকেও আমরা 0 লিখতে পারি। ঠিক আছে? তো আমরা আমাদের সুবিধা মতো এখন এটা দিয়ে করতে পারবো, ওটা দিয়ে করতে পারবো। তাহলে রেফারেন্স ফর্মুলা পাওয়ার জন্য এটা সহগকে 0 লিখবো, অথবা এটা সহগকে 0 লিখবো, ইচ্ছা তোমার, যে কোনোটা লিখতে পারবা। তো আমরা এখন রেফারেন্স ফর্মুলার জন্য বা আবর্ত সূত্রের জন্য, তাহলে আবর্ত সূত্রের জন্য x টু দি পাওয়ার m প্লাস r মাইনাস 1 এর সহগ সমীকৃত করে পাই। এই পাশে সহগটা কত, এই পাশে সহগ হচ্ছে cm r প্লাস m 2r প্লাস 2m মাইনাস। এখন আমরা এই যে আবর্ত সূত্রের জন্য এটা লিখছি না, তো আবর্ত সূত্রে এই যে x টু দি পাওয়ার m প্লাস r মাইনাস 1, তাই না? তো এখানে x টু দি পাওয়ার m প্লাস r মাইনাস 1 আছে সরাসরি, কিন্তু ওই যে এখান থেকে তো x টু দি পাওয়ার m প্লাস r মাইনাস 1 আসবে। কখন আসবে, যখন এর এখানে m এর মান ধরো 5, এর এখানে ধরো m এর মান 5, এর এখানে যখন m এর মান 5, তখন এর এখানে m এর মান হওয়া লাগবে হচ্ছে 3। দেখেন m এর মান এখানে 5 বসান, 5 বসালে কি হয়, r প্লাস 4, আর এখানে m এর মান 3 বসান, তাহলে কি হয়, r প্লাস 4। তাহলে কি r প্লাস 4 এর সব দুই পদ থেকে আসতেছে না? তাহলে আপনি শুধু এই পদ থেকে x টু দি পাওয়ার r প্লাস m মাইনাস 1 টা নিচ্ছেন, ওই পদ থেকে r প্লাস m মাইনাস 1 পদটা নেওয়া লাগবে না? তো সেখান থেকে আমরা পাবো হচ্ছে এখানে m এর মান যখন m মাইনাস 2, এই যে m মাইনাস 2 এই কথাটা বুঝতে একটু অসুবিধা। আপনি এইভাবে চিন্তা করেন, এখানে m এর মান 5, এটা তো এই ধারা, এই যে এখানে তো এটা হচ্ছে এই সামেশনের থেকে আসছে, তাহলে এই সামেশনে m এর মান তো কোনো এক সময় 5 বসবে, আবার এই সামেশনে তো কোনো এক সময় m এর মান 3 বসবে। তো যখন এখানে m এর মান 3 বসবে, তখন কি এখানে x টু দি পাওয়ার r প্লাস
4 r+4 হবে না? আর যখন এখানে m এর মান 5 বসবে তখন কি এখানে x টু দি r+4 হবে না? তো x টু দি r+4 এর সহগ এখান থেকে একটা ওখান থেকে একটা আসে না? আসে তো। তাহলে কখন সহগটা সেম আসতেছে? এখানে 5 ওখানে 3, পার্থক্য 2 না? তাহলে m এর মান এখানে যখন 5 ওখানে তখন 3 বসাইতে হয়, তাহলে তখন x এর ঘাত সেম আসে দুই পদে। এই পদে x এর ঘাত যায়, এই পদে x এর ঘাত তখন কি তাই আসে। তাহলে এখন এখানে আমরা বলতে পারি x টু দি পাওয়ার r প্লাস m মাইনাস 1, এই যে এইটার সহগ এখান থেকেও আসবে এখান থেকেও আসবে। তাহলে এখান থেকে m এর মান যখন আমি 5 বসাবো ওখান থেকে m এর মান তখন 3 বসাইতে হয়, এখানে m এর মান যখন 6 বসাবো এখানে m এর মান তখন 4 বসাইতে হয়। তো এই ধারা থেকেও তো x টু দি পাওয়ার r প্লাস m প্লাস 1 সহগটা পাই বা ঘাতটা পাই, তাহলে ওইখান থেকে নিয়ে আসি। তাহলে এখানে তখন এখানে m এর মান যা বসাই ওখানে m এর মান তার চেয়ে 2 কম বসাই, তো এই কারণে আমরা ওইখান থেকে m এর জায়গায় সবসময় m-2 বসাই দিব। তাহলে এখানে যেহেতু প্লাস আছে প্লাস cm-2, এখানে হবে m-2, তাহলে r প্লাস m-2, এখানে হচ্ছে r প্লাস m-3 -3 ব্র্যাকেট এখানে -6, আর ওই পাশটাতে এই সমানের ওই পাশটাতে x টু দি পাওয়ার m প্লাস r মাইনাস 1 এর সহগ ওই পাশে আছে 0। আশা করি এটুকু বুঝতে পারছেন। তো এখন এই যে এইখানে আমরা যেটা করলাম সেটা হচ্ছে আমাদের এই যে এই জিনিসগুলোরে আমরা এখানে একটু সিম্পলিফাই করব। cm ইকুয়ালস টু লেখা যায় মাইনাস cm-2 সেকেন্ড ব্র্যাকেট r প্লাস m-2 r প্লাস m-3 -6, আর নিচে আসবে কে এই যে এখানে cm এর সাথে সহগটা r প্লাস m twice r প্লাস twice m -3। এইটা এখন আপনার সাথে আপনার বইয়ের সাথে আমার সাথে মিলে নাই। কেন মিলে নাই বলেন তো? কারণ আমরা এই যে এই জায়গাটাতে সিম্পলিফাই করি নাই, করি নাই, দরকার নাই। তো আমার সূত্র দরকার, cm এর সূত্র আমি পেয়ে গেছি। এবার আমার মানে এখানে আপনি 0 বসান, 1 বসান, 2 বসান, বসাইতে থাকেন না, সবগুলো এখান থেকে আসবে না, তাহলে আমার তো সিম্পলিফাই কেন করতে হবে? তো এবার এখান থেকে আপনারা m এর মানগুলো বের করবেন, cm এর মানগুলো। m এর মান আমরা তো অলরেডি 1 পেয়ে গেছি, এই যে c1 তো অলরেডি 0 পেয়ে গেছি। এবার এই সূত্র থেকে এই যে এই রেফারেন্স ফর্মুলা, এটা হচ্ছে রেফারেন্স ফর্মুলা, এইটাই হচ্ছে রেফারেন্স ফর্মুলা, ঠিক আছে? এটাকে আমরা 5 নং দিলাম। তাহলে এই রেফারেন্স ফর্মুলা থেকে আমরা এখন c এর মানগুলো বের করব। কেন বের করব? ওই যে y এর ভিতরে c0, c1, c2, c3 এগুলো আছে, বের করার জন্য এগুলো বের করতে হবে। তো আমরা ওগুলো বের করব এখান থেকে। তো এখন m এর মান আমরা 0 এবং 1 বসানোর কাজ শেষ। এবার m এর মান বসাবো হচ্ছে 2 থেকে। এবার এখানে 5 নং এ m equals to 2, 3, 4, 5 এভাবে বসাইতে পারি। m equals to 2 হলে c2 equals to মাইনাস এই যে m এর জায়গায় 2, 2 - 2 মানে হচ্ছে c0। আর এখানে কি থাকে দেখেন তো, m এর জায়গায় 2 বসলে 2 - 2 বাদ, তাহলে 2 - 2 বাদ গেলে 2 - 3 মানে -1, এটা থাকতেছে হচ্ছে r, এই পদে থাকতেছে হচ্ছে r, আর এখানে থাকতেছে হচ্ছে r, এখানে 2 এখানে 3 না, তাহলে r - 1 -6। তো এইটা থাকতেছে বাই নিচে কি থাকতেছে, নিচে থাকতেছে হচ্ছে m এর জায়গায় 2 বসছে, তাহলে হচ্ছে r প্লাস 2, m এর জায়গায় এখানে যখন 2 বসবে তাহলে 4, 4 থেকে 3 গেলে হচ্ছে 1, তাহলে 2r প্লাস 1, 2r প্লাস 1। আশা করি এটা বুঝে গেছেন। তাহলে দেখেন এই যে c2 টাকে c0 এর মাধ্যমে আমরা নিয়ে আসছি। এবার আসলে একইভাবে c3, c4 এবং c5 আপনার সব বের করতে হবে না। আপনার কয়টা বের করতে হবে? অশূন্য 3টা মান, অশূন্য 3টা মান। তো c0 তো শূন্য না, আমরা অলরেডি c0 পেয়ে গেছি, তাহলে c0 অলরেডি আমার কাছে আছে, এটা শূন্য না। তারপরে এই যে এখানে দেখেন এটার মানও কিন্তু শূন্য হয় নাই। এখন দেখেন আপনারা এখানে এসে এইটুকু c2 পাইছেন না, এবার c2টা আপনার বইয়ের সাথে মিলে নেই, হতাশ হওয়ার কোনো কারণ নেই। আপনার সমাধান মিলতে হবে নাকি, শেষ লাইনটা মিলতে হবে। সো c2 এইটুকুই, c2 এইটুকুই। এবার আসেন c3, m এর মান 3 বসিয়ে m equals to 3,
m ইকুয়ালস টু 3 এর জন্য এই যে 5 থেকে পাই, তাহলে c3 ইকুয়ালস টু কি হয় মাইনাস c3 থেকে 2 গেলে c1। তো c1 কত ভাই? c1 এই যে 0। তো c1 যেহেতু গুণাকারে থাকবে আমি শিওর এখানে আপনি যাই লিখেন এটা আসলে 0 হবে। তাহলে আমার c3 ও 0 আসছে। কেন? কারণ c1 তার সাথে গুণ আছে, তো c1 এর মতো 0। তো c1 এই পুরোটার সাথে গুণ করেন না, কি হয় 0 হয়ে যাবে। ওকে, তো একইভাবে আমরা এখন বের করব হচ্ছে c4। তাহলে c4 কত হয়? m ইকুয়ালস টু 4 হলে 5 নং থেকে পাই c4 ইকুয়ালস টু মাইনাস c2, আর এখানে থাকতেছে হচ্ছে r প্লাস 2 r প্লাস 1 মাইনাস 6, নিচে থাকতেছে হচ্ছে r প্লাস 4 2r প্লাস 5, রাইট? এখন দেখেন এই যে c2 এসে পড়ছে, তো এবার এই c2 এর মানটাকে আবার এখানে বসায় নেবেন। বুঝতে পারছি? c2 এর মানটাকে এখানে c0 এর মাধ্যমে লিখবেন, অর্থাৎ আমরা মূলত তিনটা পদ চাই। তাহলে আমার প্রথম c0 এটা শূন্য না, c2 এটা শূন্য না, তারপর c4 এটাও শূন্য না। তাহলে আমার তিনটা অশূন্য পদ চলে আসছে না, আর বের করতে হবে না। জাস্ট একটু কষ্ট করে ভাই আমরা যদি সিম্পলিফিকেশন ওদের মতো করে করি নাই, তাহলে আমরা আমাদের কাজটা একটু বড় হইলেও বুঝে শুনে করব। তাহলে এই যে c2 এর মানটা এখানে বসা দিলে কি c0 এর মাধ্যমে চলে আসে না? তাহলে এটাকে আমরা লিখতে পারবো কি, এটাকে আমরা লিখতে পারবো যে c4 ইকুয়ালস টু c2 এর জায়গায় এটা যদি বসায় দেই, তাহলে এই যে মাইনাস আর এই মাইনাস হয়ে যাবে কি প্লাস, তাহলে প্লাস c0, আর এই পুরোটা তো থাকবে এবং এই পুরোটাও আসবে। তাহলে এখানে থাকতেছে হচ্ছে r প্লাস 2 r প্লাস 1 মাইনাস 6 এটা, এবং নিচে আছে কত? নিচে আছে হচ্ছে r প্লাস 4 2r প্লাস 5, আর এই যে এই অংশটা আসবে, হ্যাঁ এই অংশটা এখানে আমি দিয়ে দিচ্ছি c2 এর মানটা, যে c2 এর মানটা এখানে এসে বসতেছে c0 বসছে, আর এটা বসবে তাহলে r, তাহলে r মাইনাস 1, তারপর হচ্ছে মাইনাস 6, রাইট? মাইনাস 6, আর নিচে থাকতেছে হচ্ছে r প্লাস 2 2r প্লাস 1। আশা করি এটা আপনারা সবাই বুঝতে পারছেন। তাহলে এটা হচ্ছে আমাদের c4। তাহলে অশূন্য পদ কয়টা আসছে? তিনটা চলে আসছে, c4 c2 এবং হচ্ছে c0, রাইট? ওকে, বেরিয়ে গেছে। তাহলে এবার এই সবগুলো মান কোথায় বসাবেন জানেন? 2 নং এ c0 c1 c2 বসিয়ে পাই 2 নং এ c0 c1 c2 c3, এভাবে আমরা বসাবো। আমাদের অশূন্য পদ তিনটা দরকার, তাই না? আমাদের c3 তো হবে না, তাহলে c4 পর্যন্ত যাবে, c3 তে শূন্য আসছে। তাহলে এখন আমরা এই অশূন্য যে তিনটা পদ পাইছি এই তিনটাকে y এর মধ্যে বসাবো। তো আমি এগুলো বসিয়ে পাই, তাহলে কি পাই? y ইকুয়ালস টু x টু দি পাওয়ার r, x টু দি পাওয়ার r, এখানে ছিল হচ্ছে c0টা c0 এর জায়গায় থাকলো, তারপর হচ্ছে c1 ইনটু x, তো আমাদের c1 ও ভাই শূন্য আসছে, তাহলে c1 নাই, তাহলে c2 ইনটু x স্কয়ার, তাহলে হচ্ছে c2 ইনটু x স্কয়ার। তো c2 কত? c2 এই যে এখানে আমাদের ছিল যে আমরা c2 বের করছি, c2 টা কত আসছে? c2 আসছে হচ্ছে যে মাইনাস c0 ব্র্যাকেট r মাইনাস 1 মাইনাস 6, তো এইটুকু। দেন নিচে আছে কি? নিচে আছে হচ্ছে তোমার r প্লাস 2 ইন্টু হচ্ছে 2r প্লাস 1 ইন্টু c2 এর সাথে আমাদের ওই ধারার মধ্যে কি ছিল? x স্কয়ার, তাহলে এখানে আসবে হচ্ছে x স্কয়ার, এটা মাইনাস, এই মাইনাসটা এখানে চলে আসবে, এই মাইনাসটা এখানে চলে আসবে। এই যে c0টা, এই যে c2 টাতে মাইনাস ছিল, ঠিক আছে? তাহলে c2 টাতে c0টা কি আছে? মাইনাস আছে, তাহলে এখানে এই c0টা c2 এর মধ্যে মাইনাস থাকাতে এটা মাইনাস হয়ে গেছে।
তাহলে সি নট, এটাও সি নটের মাধ্যমে লিখছি। তারপর C3x3, তাই না? তো C3 তো আমাদের শূন্য আসছে, তাই না? এই যে C3টা শূন্য আসছে, তাহলে C3 এর পদটাও নাই, তাহলে C4 এ চলে যাই। C4 হচ্ছে আবার এইটা, তাহলে C4 আমরা এখানে লিখতে পারি যে C4 হচ্ছে সি নট, এই যে এইটা, এই যে এটা, তাহলে এটাকে আমরা এখানে এনে বসায় দিলাম। ঠিক আছে, এটা আমরা এখানে এনে বসায় দিলাম। আশা করি বুঝতে পারছেন। আর এটা কষ্ট করতে হবে না, আমরা এখানে C4টাকে এনে বসায় দিলাম। তাহলে C4 এর সাথে কি হবে? C4x⁴ হবে। তাহলে C4x⁴ কি 4, রাইট? তাহলে এইদিকে হবে হচ্ছে x⁴। তারপরে আমরা আরো চাইলে লিখতে পারতাম, কিন্তু লিখবো না। চারটা অশূন্য পদ, ঠিক আছে? তাহলে আমি এখানে 0 কেন দিলাম? ওকে, তাহলে চারটা অশূন্য পদ লিখলে আমাদের কাজ শেষ। তাহলে এটাই অ্যান্সার। এখন y পাইছি না, এই হলো আমাদের y। এবার আসেন, সমাধান এখনো শেষ হয়নি। আর এর মান কয়টা ছিল? আর এর মান ছিল দুইটা, একটা ছিল 0 আর একটা ছিল 3/2। একবার আমরা উপরে নির্দিষ্ট সমীকরণ থেকে মূলগুলো বের করছিলাম। এবার আপনি এই y এর মধ্যে, y এর মধ্যে r = 0 বসাবেন। r = 0 বসাবেন, তাহলে এই যে এখানে r = 0 বসালে একটা অংশ পাবেন না? দেখেন সবগুলোতে সি নট আছে, কিন্তু সি নট কমন। তাহলে এই যে r = 0 বসালে একটা সমাধান পাবেন, সেটাকে আমি নাম দিলাম, ধরেন r এর মান 0 বসালে যেটা পাবো এই সমীকরণে এখানে, সেটার নাম দিলাম আমি হচ্ছে a u। বুঝছেন? আমরা বসাবো, মানটা বসাই দিব। 0, r এর মান 0 বসালে যেটা পাবো সেটা কি a u। আপনারা এটা বই থেকে দেখে নেবেন, আমি এটা লিখবো না। এবং এই y এর মধ্যে r এর মান r = 3/2 বসাবেন। 3/2 বসালে যেটা পাবেন সেটাকে আমি বললাম হচ্ছে v। তাহলে r এর মান এবার এই y এর মধ্যে বসাবেন, একটা 0 আর বসান 3/2। এই দুইটা বসানোর পরে যে দুটো ফাংশন পাবেন তাদেরকে যোগ করে দিবেন। তাহলে y সমাধান au প্লাস b। এটা হচ্ছে আমাদের জেনারেল সলিউশন। তো আশা করি আমরা এই 16 এর এই ম্যাথটা বুঝতে পারছি। তো আপনাদের জন্য কিছু কথা বলি। জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমরা যারা পড়ালেখা করি বা আমরা যারা পড়ে আসছি, আমাদের একটা সমস্যা আছে। আমাদের সমস্যা হচ্ছে যে এখানে পড়ালেখা করলে কোশ্চেন রিপিট হয় এবং এখানে কোনো পড়ালেখা হয় না। জাস্ট পরীক্ষার আগে একটু মুখস্থ করে পরীক্ষা দিয়ে দিলেই ভালো রেজাল্ট হয়ে যায়। আপনারা জাস্ট এই ধারণা থেকে বেরিয়ে আসেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনের দিকে দিনগুলো খুব একটা সহজ হবে না আশা করা যায়। কারণ সহজ হবে না বলতে সহজ হওয়া উচিত না। বিকজ আমরা পড়ালেখা করতে আসছি ভাই, এখানে ফাইজলামি করতে আসিনি। তো যেহেতু পড়ালেখা করতে আসছি, বিশ্ববিদ্যালয়, আপনার বিশ্ববিদ্যালয়ের মান উন্নয়নের কাজটা আপনাকেই করতে হবে। এখন আপনি মনে করেন বিশ্ববিদ্যালয় আপনার কিছু দেয় না। ভাই, বিশ্ববিদ্যালয় আপনি কি দিচ্ছেন? বিশ্ববিদ্যালয় কাউকে কিছু দেয় না। ঢাকা ইউনিভার্সিটি কি বিশ্ববিদ্যালয় কিছু দেয় না। তো যা হচ্ছে ওখানে স্টুডেন্টরাই করছে, ওরাই করতেছে। তো আপনি কেন করবেন না? আপনি বলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিছু নাই, তো আপনি কেন আছেন? আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ার রিজন কি? আমরা আসলে ওভাবে রিপোর্ট দিই নাই। তার মানে আমাদের ইউনিভার্সিটিটা আমাদের যোগ্যতার বলেই আসছে। সো আমি আমার যোগ্যতা যদি আকাশচুম্বী চিন্তা করতে হয়, তাহলে আকাশচুম্বী পরিশ্রম করতে হবে। আপনি যেখানে আছেন সেখান থেকে পরিশ্রম করে ভালো করতে পারেন ভাই। সো আপনি পড়ালেখা যদি না করেন, তাহলে আপনি পরীক্ষার আগে দিয়ে এসে বলবেন দূর, জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করা লাগে না, পরীক্ষা হলে নকল হয়, পরীক্ষা এভাবে হয়। ভাই, সোজা কথা একটাই, আপনি আপনার কোয়ালিটি অনুসারে যদি পড়ালেখা এবং পরিশ্রম করেন, আপনি যে কোনো জায়গা থেকে ভালো করতে পারবেন। সেটা হোক জাতীয় বিশ্ববিদ্যালয়, হোক ঢাকা বিশ্ববিদ্যালয়, হোক বুয়েট, হোক কুয়েট। সো আমাদের সবার যেটা করতে হবে, আমরা এখন থেকে প্রতিজ্ঞা করব যে আমার বিশ্ববিদ্যালয় আমি চেঞ্জ করব, আমার বিশ্ববিদ্যালয়ের নাম আমি বয়ে আনবো। এবং আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে রিসেন্টলি অনেক ভালো ভালো ক্যাডার গুলা কিন্তু বের হচ্ছে। সো ক্যাডার আপনিও হতে পারেন। তো এখন থেকে আপনি জাস্ট চিন্তা করেন, আপনি এখন সেকেন্ড ইয়ারে আছেন, আপনার হাতে আরো 3টা বছর মিনিমাম টাইম আছে। সো একাডেমিক পড়ালেখার পাশাপাশি আপনি এখন থেকে একটা জবমুখী প্রিপারেশন নেওয়া শুরু করেন। সেটা হইতে পারে বিসিএস, সেটা হইতে পারে অন্য কোনো কিছু, বাট আপনি পড়ালেখার মধ্যে থাকেন। আপনার ইউনিভার্সিটি শেষ, আপনাকে জব খুঁজে নেবে। সো আপনারা এই জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ে বলে আফসোস করবেন বা এখানে পড়ে নিজের জীবন হেল করে ফেলছেন ভাববেন, এমন কিছু ভাবার কোনো কারণ নেই। আপনারা দিয়েই হবে, আপনাকে দিয়েই হতে হবে। কারণ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট যদি তাদের বিশ্ববিদ্যালয়ের নাম উজ্জ্বল করতে পারে, আপনি কেন আপনার বিশ্ববিদ্যালয়ের নাম উজ্জ্বল করবেন না? সে দায়িত্বটা কিন্তু আপনারও। সো আমাদের দেখা হবে বিজয়ের মঞ্চে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।